কিছু আর্টিস্টের দেরিতে আসার কারণে সানটে সানকে টার্গেট করে ধরতেই এই সমস্যাগুলো খাওয়া দাওয়ার অনিয়মটা বেরিয়ে যায়। আমাকে আপনি ৯ টায় কল দিয়েছেন উইথ মেকআপ, আমি তো মেকআপ নিই না, আপনি ভালো করে জানেন। তো সেখানটায় উইথ মেকআপ যাদেরকে নিয়ে আসার কথা, তিনি হি অর শি যেই হোক, উনি আসেন হয়তো 11:30-12টার দিকে। আজকে আমি যে অতিথির সাথে আলাপ করব, গল্প করব, আড্ডা দিব, উনি আমার খুব প্রিয় একজন মানুষ। অনেক কাজ করেছি আমরা একসাথে, অনেক অভিনয় করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক দেশে বিদেশে ঘুরে বেরিয়েছি আমরা। আহ, তার নাম হচ্ছে, আপনারা তাকে দেখলে অবশ্যই চিনবেন, অনেকের প্রিয় অভিনেতা। তার নাম হচ্ছে মুকিত জাকারিয়া। মুকিত ভাই, সালাম আলাইকুম দাদা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। মুকিত ভাই, আপনি কেমন আছেন? আমি মাশাআল্লাহ ভালো আছি। আপনাকে আমি খারাপ থাকতে কখনো দেখি না। রহস্য থা কি? রহস্য কিছু না। টাইম মতো ঘুমানো, টাইম মতো খাওয়ানো, টাইম মতো সবকিছু মেইনটেইন করতে পারলেই মনে হয় এই রহস্যটা বেরিয়ে আসবে। আর কিচ্ছু না। আর কারোর সম্পর্কে পরনিন্দা করাটা দরকার তো নাই। টাইম মতো জিভটাকে সংযম করতে হবে, জিভটাকে সংযম করতে হবে। তাহলে দেখবেন যে টাইম সবকিছু মতো হবে। ঘুমানোর কারণে কি আপনি একটু রাত হয়ে গেলে রেগে যান? না, তার রেগে যায় না। মানে হয় না একটা টাইমে ফোন কলগুলো আসলে বেটার লাগে আরকি। মানে আমাদের শুটিংয়ে সাধারণত দেখা যায় কি এরকম অব্যবস্থাপনা থাকে হ্যাঁ। যে আমরা শুরু করতে করতে দেরি করে ফেলি, হুম। আমরা মাঝখানে দেখা যায় একটা শিফট, মানে সেট চেঞ্জ করব, হয়তো এই সেটটা আধা ঘন্টায় চেঞ্জ করা যায়, 1 ঘন্টা লাগিয়ে ফেললাম, আমরা নিজেরা সময় নষ্ট করলাম, আড্ডা দিলাম। না, এ- আমরা আড্ডা খুব একটা ওরকম দেওয়া হয় না। দাদা, আপনি ডিরেক্টর, আপনি খুব ভালো মানুষ। সেটি হচ্ছে আসলে হয়ে যায় কি, লাইটে যিনি কাজ করেন, তার কিছু স্যাটিসফ্যাকশন এর কারণে কিন্তু লাইটের কারণে কিন্তু আমরা একটা সেট থেকে আরেকটা সেটে যেতে কিন্তু সমস্যা হয়। যদি একই সেটে ৪-৫ টা সিকোয়েন্স থাকে তখন আর সমস্যাটা হয় না। যেটা বড় প্রেশার থাকে, যেটা আপনাদের কাছ থেকে শিখেছি, সেটি হচ্ছে সান টু সান কিছু সিকোয়েন্স। এই যে সান টু সান কিছু সিকোয়েন্সের কারণে কিছু আর্টিস্টের দেরিতে আসার কারণে সান টু সানকে টার্গেট করে ধরতেই এই সমস্যাগুলো খাওয়া-দাওয়ার অনিয়মটা বেরিয়ে যায়। এটি আপনার জন্য হয় না, এটি আমার জন্য হয় না। কিছু, আমি কারো নাম ধরা দরকার নেই। কিছু আর্টিস্ট স্টার নামক স্টার কাস্টমারের জন্য আ এটা হয়। আর্টিস্টদের জন্য আমাকে আপনি ৯ টায় কল দিয়েছেন উইথ মেকআপ, আমি তো মেকআপ নিই না, আপনি ভালো করে জানেন। তো সেখানটায় উইথ মেকআপ যাদেরকে নিয়ে আসার কথা, তিনি হি অর শি যেই হোক, উনি আসেন হয়তো 11:30-12টার দিকে। উনি অনেক ধরনের এক্সকিউজ তুলে ধরেন। আর তখন তো আপনার ছানাবোড়া মেজাজটা ঠিক থাকে না। তারপর কি করবেন? বেকায়দায় পড়ে গেছেন। সেহেতু আপনাকে সান টু সান অন্তত ৭ টা সিন করতেই হবে। সিকোয়েন্স করতে হবে। তখনই আপনার কাছে ওই ঝামেলাগুলো তো চলে আসে। যদি ধরেন আমি মানে সান টু সান সিন করতে পারলাম না, হুম। মানে করলাম না, ওনার জন্যই পারলাম না, যে আপনি যার কথা বলছেন, আমিও জানি কার কথা হুম, বলছেন বা যে হুম, কাদের কথা হুম। বলছেন। তো সেক্ষেত্রে কি আমার দোষ? প্রশ্নই ওঠে না। কিন্তু সাফারার তো আমি। আপনি সাফার করছেন, আমরাও সাফার করছি। তার কারণে কিন্তু আমাদের বাকি সিনগুলো করতে গেলে আপনি যেটা করেন সেটা হচ্ছে অনেক রাত অবধি পর্যন্ত আমাদেরকে ওই রেখে দেখা যায় যে দিচ্ছেন। ২ টা সিন ফেঁসে গেছি। ফেঁসে গেছে। ওই ২ টাকে ঘরে ঢুকায় ফেলছি। আবার এটা তখন ইনে ঢুকিয়ে দিয়েছেন। সানে বাইরে ঢুকিয়ে দিয়েছেন। এই দুটোকে নাইট করে দিয়েছেন। এই নাইট করতে গিয়ে সেটা ১০ টার জায়গায় ১১ টা না, ২ টোর সময় ছেড়েছেন। তারপর তো মাঝে, মাঝে লোডশেডিং তো আছেই। তো এখন যিনি ৯ টার সময় সেটে আসার কথা উইথ মেকআপ, তিনি এসছেন 11:30 12টায়। তার মানে ৩ টা ঘন্টা আপনার লাইফ থেকে চলে গেছে, আমাদের লাইফ থেকেও চলে গেছে। আমরা বসে আছি, বসে আছি, বসে আছি। তো এইসব দেখতে, দেখতে না আসলে অনেক সময় ফেড আপ লাগে। সেই কারণে অনেক সময় উনি আসার পরে যখন শুরু করেছেন যে ৪ টা সিন করেই খাবো। উনি বলে ফেলেছেন যেহেতু উনি একটু সিনিয়র। তো সেই কারণে উনি বলে যাওয়ার কারণে আমরা ৪ টা সিন করতে, করতে ৫ টা বেজে গেছে। অথবা ৫ টার সময় যদি আমরা খেতে যাই, তখন সানটা আরও পড়ে যাচ্ছে। আরও তো সিন রয়ে গেছে। এভাবেই কিন্তু অনিয়মটা হয়ে যায়। তো আপনিও তো সিনিয়র। আপনিও তো অনেক। আমি সিনিয়র না, আমার বয়স ১৮। জি দাদা আচ্ছা, বলেন। না আপনি সিনিয়র, আমাদের সবার মুরুব্বি, আমি হুম। জানি আপনাকে। আপনাকে মুরুব্বি হিসেবে ট্রিট করি। কিন্তু এখানে যেটা ব্যাপার, মুকিত ভাই, আপনি কিন্তু কখনো এটা বলেন না যে খাবো। হুম, আপনি কিন্তু খুব সোবারলি বলেন, হুম, "দাদা আমরা কি পরের শটে খেতে পারি?" হুম, কিন্তু আপনি কিন্তু সিদ্ধান্ত দিয়ে দেন না যে আমি হুম। খাবো। অনেক সময় কিন্তু আমিও বলে দিই আপনাকে, "মুকিত ভাই আপনি একটু খেয়ে নেন, লাঞ্চ করে কারণ নেন।" আমার ডায়াবেটিস আছে, আপনি জানেন দাদা। হ্যাঁ, আপনি আমাকে এই ফ্যাসিলিটিসটা দেন। থ্যাংক ইউ দাদা। এটা আমি পেয়েছি আপনার কাছে। তো এই স্নেহটা, এই আদরটা, এই অপরচুনিটিটা আপনি আমাকে বেশ দেন। সেইজন্য আমি আপনার নাটকের কাছে গল্প, কৃতজ্ঞ। ভ্রমণের গল্প আমরা অনেক করব। কিন্তু হুম। একটু আমি ফিরে আসতে চাই আপনার ছোটবেলার গল্প থেকে। আপনি ছোটবেলায় কোথায় মানুষ হয়েছেন? মানুষ হয়েছে কিনা জানি না দাদা। আ আমার জন্মটা চিটং শহরে। চিটংয়ে বাবা চাকরির সুবাদে, বাবা তখন সেকশন অফিসার ছিলেন।
সুপার ইঞ্জিনিয়ার হয়ে বাবা মারা যান। তো আমি আগ্রাবাদে আমার জন্ম। তারপর আবার ঢাকা ট্রান্সফার। তারপরে খুলনা খুব একটা যাওয়া হয়নি। তারপরে আবার চিটাগং। তো বেশ আমার লম্বা লাইফটা সারা দেশব্যাপী তো ঘুরে ঘুরে বেড়িয়েছেন। বেড়েছে। রাঙামাটি, আবার যখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল রাঙামাটিতে ছিল। রাঙামাটিতে প্রায় ৩-৪ বছর ছিলাম আমরা। সো আমার মোটামুটি পাহাড় দেখা, সমুদ্র দেখা, সমতল দেখা সবগুলা হয়ে গেছে। আপনার জন্ম তারিখ কবে? সেটি না বলি তবে আ জন্ম তারিখ? তারিখ। আমি 19 মে। আমি বয়স জিজ্ঞেস করতে না করিনি। বয়স জিজ্ঞেস করি না। দাদা আমি হ্যাঁ। তাহলে সুইসাইড করার মতো অবস্থায় পড়ে যাবো। না তাহলে কি আপনার গার্লফ্রেন্ডরা রাগ হবে? আমার গার্লফ্রেন্ডরা কোনোদিন রাগ হয় না। আমার গার্লফ্রেন্ডরা খুব ভালো। সবাই ভীষণ ভালো। ওরা আমার বয়স নিয়ে কখনো আমাকে প্রশ্ন তুলে না। মানে বয়সের আপনার ঊর্ধ্বে প্রশ্ন আপনি। আছে কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন। এই লাস্টের যে প্রশ্ন কেউ করে না যে তোমার বয়স কত? আমি সত্যি আপনার সম্পর্কে কালকে যখন আমি এটা মানে রাফ ওয়ার্ক করছিলাম, আমি তো আপনাকে নিয়ে কিন্তু হোমওয়ার্ক করিনি। সবাইকে নিয়ে হোমওয়ার্ক করি। কারণ আমি আপনার সম্পর্কে এত জানি যে আমার হোমওয়ার্কের দরকার নেই। হুম, কিন্তু এই কোয়েশ্চেনটা আমি লিখে রাখছিলাম হুম। যে জিজ্ঞেস করব যে ১ম এই মৌখিক ভাগে জিজ্ঞেস করব আপনার বয়স কত? আপনি কিন্তু অ্যান্সার দিলেন না। আচ্ছা আমি আপনাকে একবার একটা সম্ভবত এটা রোজার মধ্যেই দেখেছিলাম। রোজা অথবা রোজাই। আপনি অনেকগুলো পানির বোতল নিয়ে রাস্তায় আ রিক্শাওয়ালা বা বিভিন্ন রকমের মানুষকে পানি দিচ্ছেন। মানে এই কাজটা করার পিছনে আপনার ইন্সপিরেশনটা কি? আমি পত্রিকায় প্রথমত যখন পড়লাম যে আজকে 43 টেম্পারেচার, তখন আমার মিসেস আমাকে ব্রেকফাস্ট করতে বলল, "চলো আমরা ৩ জন মিলে" আমার বাচ্চাটা একটু অসুস্থ। "আমরা ৩ জন মিলে আমাদের বাসার সামনে যে মেইন রোডটা আছে, দাঁড়িয়ে চলো পানি দিই।" আমি এক জায়গায় ফোন করলাম। আমি একটা জায়গা থেকে বাজার করি। তাকে বললাম, "বাবা আমার তো পানি লাগবে।" "কতগুলো লাগবে?" আমি বললাম যে, "আমাকে ১০-২০ হাজার পানি দেন।" কয়েক বলল যে, "২০,০০০ পানি তো একদিনে দিবেন?" না, উনি বলল ২ দিন ৩ দিন লাগতে পারে। ৳২০,০০০ ২০,০০০ বোতলস। ও বোতল আচ্ছা। ২০,০০০ বোতলস। পরে আমি ওই ভদ্রলোকের কাছে গেলাম, কথা বললাম। উনি আমাকে পর্যায়ক্রমে আ ২৯,০০০ বোতল আ পানি বোতল দিয়েছে। সেগুলো আমি, আমার মিসেস, আমার বাচ্চা আমরা ৩ দিনব্যাপী মানুষের কাছে দিয়েছি যারা তৃষ্ণার্ত মানুষ ছিল। কারণ রাস্তায় যখন লাশের গাড়ি নিয়ে যাচ্ছে, রাস্তায় বিভিন্ন অফিসার্সরা যাচ্ছে, রাস্তায় অফিসগামী মানুষরা যাচ্ছে, তৃষ্ণার্ত সবাই। এত বেশি গরম ছিল 43 দাদা। তো ওই সময় আমরা ৩ জন মিলে পানি দিতে পেরেছি। এটা আমার শান্তি আর কিছু না। ভালো লেগেছে। না এটা আমার কাছেও ভাল লেগেছে। আমি এটার মানে এটার ছবি দেখেছিলাম হুম, হয়তো হুম, বা একটা ভিডিও দেখেছিলাম হুম। যে এরকম। এটা খুব নাইস। এটা একটা মানবিক কাজ সমাজের কাছে চেষ্টা একটা করেছে। মেসেজ। দ্যাটস রাইট। মানে মেসেজটা এরকম যে আপনি যদি ধরেন এই কাজটা করেন, তো আপনি বা আমি তো আসলে বলতে গেলে আমরা গরিব। হুম, আমরা তো আসলে গরিব হুম। সেই অর্থে। অনেক পয়সাওয়ালা অনেক মানুষ আছে। বলেছে তা আমাকে এক ভদ্রলোক, আমার ওনার কথা সারা জীবন মনে থাকবে। উনি গাড়ি নিয়ে যাচ্ছে। উনি আ ভালুকা থেকে আসছিল। উনি খুব ক্ষুধার্ত। ওরা পানি শেষ হয়ে গেছে। উনি বাসার দিকে যাচ্ছিল। আমাকে গাড়িটা থামিয়ে আমি যখন পানি দিচ্ছিলাম, উনি আমার মুখের দিকে তাকিয়ে বলল, "আল্লাহ আপনাকে অনেক বড় করুক।" আমি প্রাণ খুলে পানিটা খেয়ে প্রাণ খুলে বলল যে, "আমার এত আছে কিন্তু আমি কিন্তু পানি দিতে পারলাম না। এটা আমার দুঃখ রয়ে যাবে। চেষ্টা করব আমিও কালকে দেওয়ার চেষ্টা করব।" উনি সেটা বলে গেছেন। সেটাই ভালো লেগেছে। প্রতিটা রিক্শাওয়ালা মানে এত আনন্দ পেয়েছে, মোটরসাইকেল নিয়ে যারা, ইভেন লাশের গাড়ি, ৩-৪ টা লাশের গাড়িতে দিয়েছি। সবাই ট্রাকে খুবই তৃষ্ণার্ত সবাই। এটাই আমার আনন্দ আর কিচ্ছু না। ২৯,০০০ বোতলসের বিষয় না। বোতলসটা হচ্ছে উনাদের ওই মুহূর্তে যে একটা শান্তি, এত গরমের ভিতরে যে ওনাদের একটা প্রশান্তি পেয়েছে, একটা আনন্দ পেয়েছে, সেটাই আমার আনন্দ আর কিচ্ছু না।